আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম যে নিদর্শন, প্রথম যে গ্রন্থ, সেটা হলো চর্যাপদ। চর্যাপদ নিয়ে আগে আমি দুবার আলোচনা করে নিয়েছি, মানে দুটো ক্লাসে আলোচনা হয়ে গেছে। আজকের চর্যাপদ নিয়ে বাকি অংশটা আলোচনা করে নেব, অর্থাৎ শেষ অংশটা আলোচনা করে নেব। তবে চর্যাপদ নিয়ে এই 1 ঘন্টার আলোচনায় যতটা অংশ বাকি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি হয়তো শেষ হবে না। তবে আমি চেষ্টা করব বাকি অংশটার উপরে একটা সামগ্রিক ব্যাখ্যা বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে তোমাদেরকে বাড়িতে একটু লাইন ধরে পড়তে হবে। আমি বলেও দিয়েছিলাম আজকে যে একটু পড়ে রাখবে, একটু দেখে রাখবে। আশা করি হয়তো দেখে নিয়েছো, কিন্তু ওই একবার দুবার দেখলে হবে না, কারণ চর্যাপদটাই অনেকটাই। আর পরীক্ষার সময় দেখবে হয় চর্যাপদ, না হলে এর পরের যে অধ্যায় রয়েছে, পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। হয় শ্রীকৃষ্ণ কীর্তন, না হলে চর্যাপদ। 1 বছর শ্রীকৃষ্ণ কীর্তন আসে, নাহলে আরেক বছর চর্যাপদ আসে, মানে 1 বছর একটা ছাড়া আরেকটা আসে। তোমরা যদি চর্যাপদটা ভালো করে পড়ো আর শ্রীকৃষ্ণ কীর্তন ভালো করে পড়ো, তাহলে দুটোর মধ্যে একটা পরীক্ষায় পাবেই। যাই হোক, চর্যাপদ নিয়ে আলোচনা করব। এর আগে চর্যাপদ সম্পর্কে কিছুটা অংশ বলে দিয়েছি, তো সেই প্রসঙ্গটাকে টেনে নিয়ে আমি আবার আলোচনা করছি যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম গ্রন্থ, অর্থাৎ আদিতম গ্রন্থ, মানে প্রাচীন বা আদি যুগের একমাত্র নিদর্শন, সেটা হলো চর্যাপদ। চর্যাপদ এই গ্রন্থের মধ্যে মোট 50টা পদ আছে, কিন্তু 50টা পদের মধ্যে 3.5টে পদ নষ্ট হয়ে গিয়েছিল, তাই 46টা পাওয়া গেছে। তবে হ্যাঁ, চর্যাপদ এই গ্রন্থ অনুলিখিত হওয়ার আগে 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই যে 300 বছর ধরে চর্যাপদের পদগুলো লেখা হয়েছিল, সেই পদগুলোর সংখ্যা কিন্তু 50টা ছিল না, 51টাই ছিল। তার মধ্যে 11 নম্বর পদটিকে বাদ দিয়ে পরবর্তীতে কোনো একজন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য বা কোনো একজন লিপিকর তিনি কী করেছেন না, ওই 51টার মধ্যে 11 নম্বর পদটাকে বাদ দিয়ে বাকি 50টা পদকে অনুলিখিত করেছেন। আর সেই অনুলিখিত পদগুলোই হলো পদগুলোর যে সংঘবদ্ধ রূপ, একত্রীকরণ করে সেটাকে গ্রন্থাগারে লেখা হয়েছে, প্রকাশ করা হয়নি, গ্রন্থের আকারে লেখা হয়েছে। তো সেটা হলো চর্যাপদ গ্রন্থ। এবারে বলো তো, মাঝখানে একদমই শোনা গেল না, সব কেটে কেটে গেল। ও, অন্যদের শোনা যাচ্ছে, তোমার হয়তো শোনা যায়নি, তার কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, মাঝে মাঝে হয়তো হচ্ছে। তো চর্যাপদ এই গ্রন্থের মধ্যে তো 50টা পদ আছে বলা হচ্ছে, তার মধ্যে 3.5টে পদ নষ্ট হয়ে গেছে। এবারে বলো, চর্যাপদের এই যে 50টা পদ, এই 50টা পদের কবি কতজন কবি মিলে 50টা পদ লিখেছেন? গতদিনও তো বলেছিলাম, বলো কবির সংখ্যা কত? 24 জন। এই হ্যাঁ, 24 জন কবি, এরা প্রত্যেকে বাঙালি ছিলেন, কিন্তু এরা ধর্মের দিক থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং বৌদ্ধ ধর্মের যে সাধন পদ্ধতি তাকে যান বলা হয়। তো সেই সাধন পদ্ধতিতে যারা সাধনায় সিদ্ধি লাভ করে তাদের বিভিন্ন পথের কথা বলা হয়েছে। সাধন পদ্ধতি আবার ভিন্ন ভিন্ন রয়েছে, তো সেই ভিন্ন ভিন্ন মতাদর্শের উপরে ভিত্তি করে এই যান আবার ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত রয়েছে। যেমন মহাযান, হীনযান, আবার মহাযানের মধ্যে 3টে যান রয়েছে, সহজযান, বজ্রযান, আরেকটা হচ্ছে হীনযান। না, হীনযান তো আমি বললাম, সহজযান, বজ্রযান, আর একটাকে বলা হয় মন্ত্রযান। এর মধ্যে আমাদের যে 24 জন কবি, এই 24 জন কবি প্রত্যেকেই কিন্তু সহজযানপন্থী। বলছি যান অন্ত্যেষ্ঠ জায়গার যান হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন পদ্ধতিকে যান বলে। তো এই যান অর্থাৎ যে সাধন পদ্ধতি, সেই সাধন পদ্ধতি আবার বিভিন্ন ভাগে বিভক্ত। বলা হয়েছে যে একটা সময় ওই যে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, এই সমস্ত এলাকায় রাজ্যে যে সমস্ত রাজা ছিলেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
বা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, এবং তাদের সময়কালে বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে নিয়ে বিরাট বিরাট বৌদ্ধ সঙ্গীতি বা মহা সম্মেলন অনুষ্ঠিত হতো, এবং সেখানে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করত। সেখানে তাদের ধর্মের যে বিভিন্ন মত পার্থক্য দেখা দিয়েছিল, সেই মত পার্থক্য থেকেই আবার বিভিন্ন পন্থীর বা বিভিন্ন যানের উদ্ভব ঘটে। যেমন একটা বললাম মহাযান, হীনযান, আর এই মহাযানের মধ্যে আবার 3টে ভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মন্ত্রযান, তারপরে যে বজ্রযান, আর একটা সহজ যান। তো এই যে যান, এই যে সাধনার সিদ্ধিলাভের এই যে পন্থাগুলো, পদ্ধতি, তাতে তো যান বলা হয়। তো এর মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা চর্যাপদ লিখেছেন তারা কিন্তু প্রত্যেকে সহজিয়া সিদ্ধাচার্য, তাই সহজ যান পণ্যের পন্থী। আর সহজ যান পন্থীরা কীভাবে সাধনায় সিদ্ধি লাভ করে? তারা সাধনায় সিদ্ধি লাভ করে দেহকে অবলম্বন করে। দেহকে অবলম্বন করে সাধনায় সিদ্ধি লাভ করে। দেহ হি বুদ্ধ বসন্ত ন জানই, মানে বসন্ত মানে মূর্খ, মূর্খ তুমি জানো না, দেহই হলো পরম জ্ঞান। বুদ্ধ মানে পরম জ্ঞান, অর্থাৎ দেহকে অবলম্বন করে পরম জ্ঞান তারা লাভ করতে চায়, সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, এবং মনটাকে সংযত করে বা নিয়ন্ত্রিত করে। চঞ্চল মনে কখনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না, এবং সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে গুরুর অনুসৃত পথে, গুরুর দেখানো পথেই কিন্তু এগিয়ে চলতে হয়। গুরুর অনুমতি নিয়েই সাধনায় সিদ্ধি লাভ করতে হয়। গুরু ছাড়া এই সহজিয়া পন্থীরা সাধনায় সিদ্ধি লাভ বা সিদ্ধি অর্জন করতে পারে না। এখন ঘটনা হচ্ছে এই সহজিয়া সিদ্ধাচার্যরা তারা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বা কি করেননি তা নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? আমরা কি বৌদ্ধ ধর্মাবলম্বী? বলো। না স্যার। তাহলে আমরা যদি বৌদ্ধ ধর্মাবলম্বী না হই, তাহলে আমরা এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই গ্রন্থের কথা পড়ব কেন, বা তাদের সাধনার কথা পড়ব কেন? আমরা তো বৌদ্ধ ধর্মী নই, তাহলে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধনার কথা, পথের কথা পড়ব কেন? পড়ব কি? স্যার জানার জন্য। ও বাবা, জানার তো কোনো কিছুই শেষ নেই। কত জানবে তুমি? এমনিতেই নিজেদের সিলেবাসের বই পড়তে পারছি না, আরও জানার জন্য। বাংলা, ইংরেজি, কত কত সাবজেক্ট, জেরবার অবস্থা। জানার জন্য, তো জানার জন্য আমাদের দরকার নেই। তাহলে তো আবার এটাও বলা যেতে পারে যে জানার জন্য তাহলে বৌদ্ধদেরকে যদি আমরা জানলাম, তাহলে তিব্বতীদেরকেও জানি, চীনাদেরকেও জানি, জাপানিদেরকেও জানি, সবাইকেই জানি। জানার জন্য তো কোনো কিছুই বাকি রাখা উচিত নয়, তাই না? না, এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধনার তত্ত্বকথাকে আমরা পড়ব না, আমরা শিখব না, আমরা অনুসরণ করব না, কারণ আমরা বৌদ্ধ ধর্মী নই। তাহলে আমরা কেন পড়ব? কারণ এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাংলায় বসে লিখেছিলেন, বাংলা ভাষায় লিখেছিলেন, আর বাংলা ভাষায় লেখা এটাই হচ্ছে আমাদের প্রথম গ্রন্থ। তাই বাঙালি হিসেবে আমরা অবশ্যই পড়ব, ধর্মের কারণে নয়, আমাদের তাগিদে, আমাদের প্রয়োজনে, আমাদের এটা দরকার। কারণ আমরা তো বাঙালি। বাংলা সাহিত্য কবে থেকে শুরু হয়েছে, বাংলা ভাষার চর্চা কিভাবে শুরু হয়েছে, সেগুলো যদি আমরা না জানি, তাহলে শুধু কি আর বিজ্ঞান নিয়ে পড়ে এগোনো যায়? কিছুটা হলেও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পূর্বপুরুষ থেকে চলে আসা, পূর্বপুরুষদের থেকে চলে আসা আমাদের যে শিক্ষা, সংস্কৃতি, মতাদর্শ, এগুলোকে তো আমাদের মান্যতা দেওয়া উচিত। যাই হোক, পড়তে তো হবেই, বাঙালি। তারপরে কোনো কিছুর কারণে যদি নাও পড়ো, পরীক্ষার জন্য তো পড়তেই হবে। ধর্মের কারণে পড়ার দরকার নেই। ধর্মে কী রয়েছে, কিভাবে তারা ধর্মে সাধনা সিদ্ধি লাভ করতে চায়, এগুলো লেখার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, বোঝারও দরকার নেই। পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় নেই। তবে হ্যাঁ, এই সাধনায় সিদ্ধি লাভ করতে গিয়ে বা সাধনার তত্ত্বকথাকে লিখতে গিয়ে তারা কি করেছিল না, বেশ কিছু রূপক বা প্রতীকের ব্যবহার করেছিল। এটা বলেছিলাম না, রূপক, প্রতীক, চিত্রকল্পের ব্যবহার করেছিল।
বলেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো কেনই বা রূপক প্রতীক, কেনই বা চিত্রকল্পের ব্যবহার করতে হলো তাদের? তার কারণ এর আগে রাজনৈতিক সেই যে প্রেক্ষাপট, ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেটা কিন্তু বলেছিলাম। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে কী হয়েছিল, যে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি একটা সময় হ্রাস পেয়েছিল, বৌদ্ধদের সেটা অনেক অনেক বেশি ত্বরান্বিত হয়েছিল। কিন্তু যখন বৌদ্ধরা আবার স্তিমিত হতে লাগলো এবং ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি আরও বৃদ্ধি পেল, তখন কিন্তু তাদের নজর থেকে বাঁচার জন্য তাদের নিজেদের গ্রন্থ, নিজেদের প্রাণ মান সম্মান রক্ষার জন্য তারা যে যেভাবে পেরেছে চলে গেছে, পালিয়ে গেছে। আর লিখতে যদি হয়েও থাকে, এখানে থাকবো, লিখবো, তাহলে লিখতে যদি হয় তাহলে কি করতে হবে, এমনভাবে লিখতে হবে যাতে অন্যের চোখে পড়লেও বুঝতে পারে ওগুলো সাধারণ তত্ত্বকথাই নয়, তাই নষ্ট করার কোনো প্রশ্নই নেই। তো তারা কি করলেন না, হাতের কাছে যা কিছু ছিল, আমি যে এখানে বসে পড়াচ্ছি, এখন যদি বিভিন্ন রূপক বা প্রতীকের সাহায্যে কোনো কিছুকে তুলে ধরতে হয়, তাহলে আমি হাতের কাছে যা পাবো তাই নিয়েই দেখাবো। তাহলে হাতের কাছে যা আছে মানে কি, একটা মানুষ, একজন কবি, একজন সাধক সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছে, তিনি হাতের কাছে যা কিছু পাচ্ছেন, মানে বাড়ির মধ্যে সমস্ত সাজ সরঞ্জাম, আসবাবপত্র, জিনিসপত্র সবই চলে আসছে রূপক বা প্রতীক হিসেবে। আর আর বাড়ির যে সম্পর্ক, মানে পরিবারের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের দিকগুলোও খুলে যাচ্ছে। তার মানে গৃহজীবন বা গৃহস্থের জীবনটা কিন্তু চর্যাপদে ধরা আছে, এবং সেটা ছোট ছোট করে রূপক বা প্রতীকের সাহায্যে। আর এই রূপক বা প্রতীকের সাহায্য নিতে গিয়ে শুধুমাত্র গার্হস্থ্য জীবনের কথা ফুটে ওঠেনি। যেমন গৃহের জীবন, গার্হস্থ্যের জীবন যেমন ফুটে উঠেছে, তেমনি চার দেওয়ালের বাইরে গিয়ে আরও রূপক প্রতীক চিত্রকল্পের সাহায্য নেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে উঠে এসেছে বহু গাছপালা, নদী, নালা, রাস্তাঘাট, মাঠঘাট, ফুল, পাখি, ফল। তার মানে বাইরের পুরো প্রকৃতির জগৎটা কিন্তু ধরা হয়েছে এই চর্যাপদের মধ্যে, এবং সেটা রূপক বা প্রতীকের সাহায্যেই। তাহলে আমরা কিসের জন্য পড়বো? আমরা পড়বো ওই রূপক প্রতীকগুলোকে বোঝার জন্য। আমরা পড়বো আমাদের বাংলা ভাষায় লেখা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, তাই পড়বো। আমরা পড়বো যে এই গ্রন্থের মধ্যে যা আছে তা আমাদের কাছে শিক্ষণীয় না শিক্ষণীয় নয়, এই কারণে পড়ব। তো চর্যাপদ বৌদ্ধ সাধকদের, বৌদ্ধ সহজিয়া সাধকদের তত্ত্বকথা অনেকটা পদের আকারে, সঙ্গীতের আকারে উপস্থাপিত হয়েছে, এটা ঠিক কথা। কিন্তু এই তত্ত্বকথাকে বাদ দিয়ে আমরা কি দেখব না, বাইরের আবরণটাকে দেখব। আর বাইরের আবরণটা দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে গার্হস্থ্য জীবনের সাথে সাথে প্রকৃতির কথা যেমন ফুটে উঠেছে, তেমনি রাজ্যের কথাও এসেছে, রাজার কথা এসেছে, মন্ত্রীর কথা এসেছে। কিন্তু তাদের সম্পর্কে এত অল্প লেখা, খুব বেশি গুরুত্ব দেয়নি চর্যাপদ। তাই চর্যাপদে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হলো সমাজে যারা অন্তজ শ্রেণী, সমাজে যারা পিছিয়ে পড়া সাধারণ মানুষ, যারা হতদরিদ্র, দিন আর দিন খায়, তারা। তারা নগরের মধ্যে বসবাসের সুযোগ পায়নি। তারা নগর থেকে দূরে রাজ্যের এক পাশে, যেখানে একটু পাহাড়ি অঞ্চল, উঁচু উঁচু টিলা আছে, সেখানে তারা কুঁড়ে ঘর বেঁধে বসবাস করত। তাদের ছিল অভাব বা দারিদ্র অভাব তাদের নিত্যসঙ্গী। আচ্ছা, তা বলে কি মানুষ আনন্দ করে না? অভাব দারিদ্র দুঃখে মানুষ থাকে, বহু মানুষ থাকে, অভাব দারিদ্র তাদের নিত্যসঙ্গী। তা বলে কি সেই অভাব দারিদ্রের মাঝে মানুষ আনন্দ করতে পারে না? বলো, আনন্দের রাস্তা খুঁজে নেয় না? আনন্দ করে তো, আনন্দ করে, কারণ না হলে বাঁচা যায় না। অভাব দারিদ্র দুঃখের মধ্যে পড়ে যদি একটু আনন্দ বা একটু সুখ খুঁজে না নেওয়া যায়, তাহলে কিন্তু বাঁচাটাই কঠিন হয়ে যায়। এখন যে পরিস্থিতি চলছে চারদিক জুড়ে, এই পরিস্থিতিতে এই যে পুজো তো এসেই গেল, নতুন জামা টামা কেনা হয়েছে, ড্রেস কেনা হয়েছে? না স্যার।
কেনা হয়নি। না স্যার। তাহলে কেনা হয়নি, পুজো আসছে, কেনা হবে না? অতটা মনমরা হয়ে থাকলে কি করে হবে বলো? পুজো আসছে না, হ্যাঁ 4 দিনে 4টে না কেনো, মিনিমাম একটা তো কেনো। আর যদি মনে হয় যে কোথাও না কোথাও একটা বাধা, একটা আপত্তি মনে হচ্ছে এটা পুজোটাতে এইভাবে আনন্দ করা উচিত নয়, এটা ঠিক কথাই। কারণ চারদিক জুড়ে বহু মানুষ খেতে পাচ্ছে না, একটা হাহাকার পড়ে গেছে। সেখানে পুজোয় নতুন জামা কাপড় কেনা পরা, এরা মন থেকে কতটা সায় দেবে আমরা জানি না। তবে এটাও তো ঠিক যে বাঁচতে হবে না, তাই এরকম অস্বাভাবিক পরিস্থিতির মাঝেও ভালো পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি করার জন্য এক আধটা ড্রেস কিনবে, পরবে। যদি দুটো ড্রেস কিনতে পারো তাহলে একটা ড্রেস, ক্ষমতা থাকলে সামর্থ্য থাকলে এমন কাউকে দিয়ে দাও যাদের সত্যি প্রয়োজন। আমি কী নিয়ে আলোচনা করছিলাম? চর্যাপদের কোন অংশটা নিয়ে? কোন অংশটা নিয়ে আলোচনা করছিলাম রে? হ্যাঁ, লিঙ্ক কেটে গেল নাকি রে? স্যার চর্যাপদ। আরে বাবা, চর্যাপদের কোন অংশটা, কোন প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম? করতে করতে গল্পে ঢুকে পড়লাম। স্যার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা কেন জানবো, মানে কেন পড়বো? কোথায় পড়ে রয়েছে? আমি পরের কথা বলছিলাম, আর তো আগের কথা তো আগে হয়ে গেছে। যাই হোক, চর্যাপদ লেখা হয়েছে কোন সময় না ত্রয়োদশ শতাব্দীর আগে, তার মানে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা হয়েছে এই সময়টাতে। কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে অনেক পরে। সেটা কত সালে না 1907 খ্রিস্টাব্দে, মানে বিংশ শতাব্দীর প্রথমার্ধে। কে আবিষ্কার করছেন না বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্ণধার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায়, বিরাট বড় মাপের উপাধ্যায়। মহামহোপাধ্যায় এটা তার উপাধি। আর হরপ্রসাদ শাস্ত্রী তিনি 1907 খ্রিস্টাব্দে 1907 খ্রিস্টাব্দে নেপালে গিয়েছিলেন। নেপালের রাজ দরবারের যে লাইব্রেরি, যে গ্রন্থাগার, সেখান থেকে তিনি চর্যাপদের পুঁথিটা এনেছিলেন। আরও 3টে পুঁথি এনেছিলেন। ভেবেছিলেন 4টে পুঁথি হলো প্রাচীন বাংলা ভাষায় লেখা, কিন্তু তিনি আবিষ্কার করে নিয়ে আসার পরে বোঝা গেল যে 3টে পুঁথি, সরপায়ের দোহা, ডাকার্ণব আর কৃষ্ণাচার্যের দোহা। তো এই 3টে পুঁথি কি বলতে গেলাম ভুলে গেলাম, আবার চোখ জড়িয়ে আসছে। আগের ক্লাসটা ঠিকঠাক করে করালাম। বলো বলো, কোন লাইনটা বললাম? বলে মাস্টার মনে রাখতে পারে না আমরা কি বলবো। ও 4টে পুঁথি, হ্যাঁ এই যে পুঁথিগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে এই চর্যাপদই ছিল একমাত্র বাংলায় লেখা, বাংলা ভাষায় লেখা। কিন্তু বাকি 3টে পুঁথি ছিল সৌরসেনী অপভ্রংশে লেখা। সৌরসেনী অপভ্রংশ, যেখান থেকে নেপালি ভাষারও জন্ম হয়েছে। যাই হোক, তো সেই 3টে পুঁথিকে তিনি বাদ দিয়ে বাকি পুঁথিটা তিনি প্রকাশ করেছিলেন। যদিও 1916 খ্রিস্টাব্দে 4টে পুঁথি একসঙ্গে একটা নাম দিয়ে প্রকাশ করা হয়েছিল, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো তিনি 4টি গ্রন্থ একসঙ্গে প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন নিশ্চিত হয়েছিলেন যে চর্যাপদ হলো প্রাচীন বাংলা ভাষায় লেখা একমাত্র নিদর্শন, তখন আমাদের ভ্রান্ত ধারণাটা বদলে গিয়েছিল। চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছে আগে আলোচনা করা হয়েছিল। চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছে বলো তো? বাংলা। সহজ কথা, বাংলা ভাষায়। কিন্তু চর্যাপদ যখন আবিষ্কার করা হলো তখন চর্যাপদে যে পদগুলো এতটা দুর্বোধ্য বা এতটা জটিল, হরপ্রসাদ শাস্ত্রী তার অর্থ পুরোপুরি উদ্ধার করতে পারেন। কিছুটা তিনি বুঝতে পেরেছিলেন, কিছু ক্ষেত্রে বুঝতে পারেননি। তাই তিনি এই ভাষার নাম দিয়েছিলেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যাকালীন সময়টা দেখো, ভাবো। বলো কি বললাম, কি জিজ্ঞেস করলাম? সন্ধ্যা ভাষা। সন্ধ্যাকালীন
সান্ধ্যকালীন অবস্থাটা কেমন থাকে? কিছুটা দেখা যায় আর কিছুটা দেখা যায় না, একটা আলো আঁধারি ভাব থাকে না? হ্যাঁ, আবছা আলো আঁধারি ভাব। ঠিক তেমনিভাবে চর্যাপদের এই যে পদের এই যে লাইনগুলোর কিছু অর্থ বোঝা যায়, কিছু অর্থ বোঝা যায় না, আর সেই কারণে তিনি নাম দিয়েছিলেন সন্ধ্যা ভাষা। কিন্তু পরবর্তীতে চর্যাপদে একটা টিকা পাওয়া গিয়েছিল, টিকার নাম নির্মলগিরা টিকা, লেখকের নাম কে? মণিদত্ত। চর্যা টিকাও বলা হয়, চর্যা টিকা বা নির্মলগিরা টিকা। এই টিকাটা পাওয়া যাওয়ার কারণে, এই টিকাটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। যে টিকা এতদিন আগে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, সেই টিকাটা যদি পাওয়া না যেত, তাহলে চর্যাপদের প্রত্যেকটা পদের লাইন বাই লাইন যে অর্থ সবিস্তারে জানা, সেটা কিন্তু সম্ভব হতো না। আবার প্রবোধচন্দ্র বাগচি হচ্ছে নির্মল গিরা, এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দেবো পরে। আবার গয়হর্ষই বয়সন রয়কার নির্মল গিরা টিকা, সেই নির্মল গিরা টিকা সংস্কৃত ভাষায় লেখা। সেটা আবিষ্কৃত হওয়ার ফলে বোঝা গেছিল যে ওই যে 50টা পদের প্রকৃত অর্থ, আর যদি ওটা আবিষ্কার করা না যেত, খুঁজে পাওয়া না যেত, তাহলে 50টা পদের অর্থ অনেক কষ্টে হয়তো উদ্ধার করতে হতো। হ্যাঁ, 50টা পদ কি করে হয়? তুমি যে বলে হারিয়ে গেছিল, তাহলে 47টা পদের মানে বেরোবে না? 46টা, 47 না, 3.5 নষ্ট হয়ে গেছে। 3.5 নষ্ট হয়ে 46টার পদ আবিষ্কৃত হয়েছিল। কিন্তু চর্যাপদের যে টিকা ওই চর্যা টিকা সংস্কৃত ভাষায় লেখা, ওখানে তো 50টা পদেরই ছিল। মূল পদগুলো পাওয়া না গেলে অর্থটা তো পাওয়া গিয়েছিল। আবার তিব্বতী ভাষায় যে অনুবাদ করা হয়েছিল, সেই তিব্বতী ভাষার অনুবাদটাও পাওয়া গিয়েছিল। প্রবোধচন্দ্র বাগচি সেই অনুবাদটা সংগ্রহ করেছিলেন। তো ফলে চর্যাপদে যে 50টা পদ, সেই 50টা পদের অর্থটা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে, না হলে হতো না হয়তো। এখন ঘটনা হলো, চর্যাপদ প্রকাশিত হওয়ার পরে বাঙালিদের মধ্যে, বাংলা সাহিত্যিক এবং বাঙালিদের মধ্যে যে বিপুল উন্মাদনা বা আলোড়ন পড়ে গিয়েছিল, তাতে চর্যাপদ একটা স্বীকৃতি পেয়েছে। এবং চর্যাপদ আমাদের জীবনে একটা নতুন দ্বার বা দরজা খুলে দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত ধারণা ছিল যে ত্রয়োদশ শতাব্দীর পর থেকে, শেষের দিক থেকেই আমাদের বাংলা সাহিত্যের কাজ শুরু হয়েছিল। বাংলা সাহিত্যের যে গোড়াপত্তন শুরুটা হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর শেষের দিক থেকে, তুর্কি আক্রমণের পরপরই। কিন্তু যখন চর্যাপদ আবিষ্কৃত হলো, তখন এই ভ্রান্ত ধারণা বদলে গেল। তখন আমরা বাঙালিরা ভাবলাম যে না, আমাদের বাংলা ভাষা চর্চা কিন্তু ত্রয়োদশ শতাব্দীর পর থেকে নয়, আরও 2-4 শতাব্দী আগে থেকে। তাই সেটা আমাদের কাছে অহংকারে, আমাদের কাছে গর্বে। আরও চর্যাপদ আবিষ্কৃত হওয়ার একটা সুবিধা হয়েছে কি না, ওই সময়ের বাংলা ভাষা কেমন ছিল, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন ছিল, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন ছিল, এগুলো কিন্তু জানা সম্ভব হচ্ছে। আবার চর্যাপদ আবিষ্কৃত হওয়ার কারণে কি হয়েছে না, ওই সময়ের যে ঐতিহাসিক, ওই সময় যে রাজনৈতিক, ওই সময় যে গার্হস্থ্য জীবন বা পারিবারিক জীবন, ওই সময়ের প্রকৃতি, ওই পুরো সমাজটাই কিন্তু ধরা রয়েছে চর্যাপদে। এই চর্যাপদ ওই সময়ের একটা বিশ্বস্ত দলিল বলা চলে, মানে প্রমাণপত্র। এছাড়াও চর্যাপদের আরও নানা গুরুত্ব আছে। তবে এখন আমরা আলোচনা করব যে চর্যাপদের বাইরে যে সমস্ত রূপক বা প্রতীক বা চিত্রকল্পে সাহায্য নেওয়া হয়েছে, তো সেগুলোর অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে সেগুলোর মধ্যে রয়েছে গভীর অর্থ, যে গভীর অর্থ ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নেই, বা তোমাদের নেওয়ার মতো ক্ষমতা নেই, মানসিকতাও নেই। আমরা যেটুকু জানি, যেটুকু বুঝি, সেখান থেকেই নেব। কী বললাম আমি নিজেই বুঝতে পারছি না মাঝখানে। আবার যাই হোক, চর্যাপদের ওই রূপক বা প্রতীকগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা অর্থ পাচ্ছি। তার মধ্যে একটা তো বললাম লুইপা, আগের ব্যাচে বলেছিলাম। লুইপা হচ্ছে আমাদের চর্যাপদের আদি কবি। তো লুইপা যদি আদি কবি হয়, সেই আদি কবি তার পদে লিখেছিলেন যে
কা তরুবড় পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। এখানে বাইরের অর্থটা কি দেখা যাচ্ছে, বাইরের কোন রূপক বা প্রতীক নেওয়া হয়েছে? তরুবর মানে বনস্পতি। তারপরে হচ্ছে কাকের কথা বলা হয়েছে, কাক শব্দটা নেওয়া হয়েছে। পঞ্চমী ডাল, 5টা ডালের কথা রয়েছে, তার মানে একটা গাছ, তার 5টা ডাল, কাক বসে রয়েছে। এটাই তো বাইরের চিত্র, প্রকৃতির চিত্র, প্রাকৃতিক চিত্র। তো সেই প্রাকৃতিক চিত্রগুলোকেই আমরা পড়ব, বুঝব যে সেই সময় প্রকৃতি কেমন ছিল, সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল, সেই সময় গার্হস্থ্য জীবন কেমন ছিল। এগুলোই আমাদের আলোচনার বিষয়। কারণ পরীক্ষায় আসে যে চর্যাপদের সমাজ চিত্র নিয়ে আলোচনা করো, তখন এগুলো লিখতে হবে। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে লেখো। এই যে একটু আগে বলা হলো 2টো পয়েন্ট, আরও 2-4টে বলা হবে, সেখান থেকে লিখতে হবে। কিন্তু চর্যাপদের যে ধর্মকথা, সেটা কিন্তু পরীক্ষা সাধারণত আসবে না বা আসে না। তবে চর্যাপদের সাহিত্য মূল্য কতখানি সেটা নিয়েও কিন্তু একটু বসতে হবে। চর্যাপদের সাহিত্য মূল্যের কথা বলতে গিয়ে আমরা এইভাবে বলতে পারি যে চর্যাপদ পরবর্তী আধুনিক বাংলা সাহিত্যের যে নবীনতম ধারা ছোট গল্প, সেই ছোট গল্পের একটা বৈশিষ্ট্য কিন্তু চর্যাপদে আমরা আভাস পাই। অর্থাৎ ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য যদি হয় বাস্তবতা, তাহলে এখানে পদগুলোতে কিন্তু গভীর বাস্তবতা কাজ করেছে। ছোট গল্পের আরও বৈশিষ্ট্য আছে, তো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা একটা দিকে সরিয়ে রাখি, তাহলে চর্যাপদ যে 50টা পদগুলোকে ধরে রেখেছে, সেই 50টা পদ যেন হয়ে উঠেছে এক একটা ছোট গল্পের কাহিনী, ছোট গল্পের কাহিনী, ছোট গল্পের স্টোরি। তারপরে আধুনিক যুগের ছোট গল্পের যে কী বলবো, যে যে উৎসাহটা, প্রেরণাটা, সেটা কিন্তু চর্যাপদ দিয়েছে বা চর্যাপদের কাছ থেকে নেওয়া হয়েছে। এছাড়া চর্যাপদের মধ্যে একটা ধ্বনি মূর্ছনা আছে, সুরমূর্ছনা আছে। ধ্বনি বা সুরের একটা মূর্ছনা রয়েছে, সেখান থেকে আমরা পরবর্তীকালের কাব্য লেখার যে প্রবণতা, সেটাও দেখতে পাই। এখানে আছে নদী পারাপারের কথা আছে, নৌকো চালানোর কথা আছে, খেয়া পারাপারের কথা আছে, কাছি বা দড়িটাকে খুলে দেওয়ার কথা রয়েছে। তারপর নদীমাতৃক বাংলা, তো তাহলে নদীর চিত্র উঠে এসেছে স্বাভাবিকভাবে। এছাড়া চর্যাপদে আছে ওই বিবাহ যাত্রার কথা রয়েছে, যৌতুক প্রথার কথা রয়েছে। ঢাক ঢোল কাড়া নাকাড়া বাজিয়ে বিবাহ যাত্রা করতে যাচ্ছে বর, কারণ অনেক টাকা যৌতুক পাবে। পণ প্রথার ব্যবহার ছিল। তারপরে এখানে আছে ওই অভিনয়ের কথা আছে, নাটকে অভিনয়ের কথা আছে। কলাকুশলীরা নাটকে এখানে অভিনয় করত। চর্যাপদটা যখন আবিষ্কার করা হয়েছিল, তখন এর নাম ছিল ওই যে চর্যাচর্য বিনিশ্চয়। এবং চর্যাচর্য বিনিশ্চয় নামটা থেকে বিশ্লেষণ করলে দাঁড়ায় যে চর্যা আর অচর্যা, মানে যা আচরণীয় আর যা অনাচরণীয়। সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে এই সমস্ত আচরণীয় পদগুলো অনুসরণ করতে হবে, আর অনাচরণীয় পদগুলোকে বর্জন করতে হবে। তো সেখান থেকে সংক্ষেপে নাম দেওয়া হয়েছিল চর্যাপদ। চর্য বিনিশ্চয় থেকে চর্যাপদ। আর এছাড়াও আরও 2-একটা নাম পাওয়া যায়, চর্যা গীতিকোষ বা চর্যা গীতিও বলা যায়। চর্যাপদের ওই যে ছোটো গল্পের ছোটো ছোটো চিত্রগুলোর কথা বললাম, তার মধ্যে একটা আছে অভাব দারিদ্রের কথা। যেমন ধরো, টালো তো মোর ঘর নাহি পরবেশী, টিলার উপরে আমার ঘর, ওই যে উঁচু টিলার উপরে পাহাড়ি অঞ্চলে আমার ঘর। পরবেশী মানে প্রতিবেশীরা নাই, কারণ দুঃখের সময় অভাবের সময় প্রতিবেশীদেরকে পাশে পাওয়া যায় না, দেখাও যায় না। তাই টালো তো মোর ঘর নাহি পরবেশী, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী। হাঁড়ি তো মানে হাঁড়িতে ভাত নেই, নীতি আবেশী মানে নিত্যদিন আসে কারা? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে কি না বলতে পারবে? কখনোই না বলতে পারবে না। তাদেরকে তো খাবার দিতেই হবে। পাড়ার প্রতিবেশীরা তখন দূরে সরে গেছে, হাঁড়িতে ভাত নেই, কী করে? দুশ্চিন্তা শেষ নেই।
এছাড়া আছে ওই যে আনন্দের কথা, রোমান্সের কথা। যেমন ধরো এক শবরী বালিকা, মানে ব্যাধের স্ত্রীলিঙ্গে শবরী বালিকা, যে উঁচু পাহাড়ি টিলার উপরে বসে রয়েছে, তার খোঁপায় ময়ূর পালক, তারপরে হচ্ছে গলায় গুঞ্জা ফুলের মালা সেজে গুজে সে বসে রয়েছে তার প্রেমাস্পদের অপেক্ষায়, মানে প্রেমিকের ফিরে আসার অপেক্ষায়। চারদিকের ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি, আর সেখানে মেঘ বালিকার মতো সেজে বসে রয়েছে শবরী বালিকা। কখন ফিরে আসবে তার প্রেমাস্পদ বা প্রেমিক, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারছে না। একটা লাইন ছিল, আমি তো তোমাদের লিখেও দিয়েছি অনেকগুলো লাইন, তার মধ্যে এই লাইনটা ছিল যে ওই গলায় গুঞ্জা ফুলের মালা দিয়ে ময়ূরের পেখম গোজা, লাইনটার শুরুটা কী ছিল কারোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই। উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ, মানে ময়ূরের পেখম, মোরঙ্গি পিচ্ছ পরহীন শবরী গিবত গুঞ্জরি মালি, গলায় গুঞ্জা ফুলের মালা। তো এইরকমভাবে সেজে গুজে বসে যাচ্ছে প্রকৃতি, সেজে আছে প্রকৃতির সাথে একেবারে মানানসই। এছাড়া এই অভাব দারিদ্র্যের মাঝে যখন তাদের মাঠে কঙ্গুচিনা বলে একটা ফসল পাকছে, তখন সেই কঙ্গুচিনা ফসল পাকার আনন্দেও তারা কিন্তু খুশিতে মেতে উঠছে। কারণ কঙ্গুচিনার ফসল মাঠ থেকে উঠবে, সেগুলো ঝাড়াই করা হবে, তারপর সেখান থেকে তাদের অন্ন সংস্থান সম্ভব হবে। আবার কঙ্গুচিনাকে পচিয়ে সেখান থেকে তারা সুরা বা মদ তৈরি করে, সেই সুরা পান করে তারা আনন্দে মশগুল হয়ে যায়। লাইনটা হচ্ছে কঙ্গুচিনা পাকেলা রে সবর সবরই মাতেলা, কঙ্গুচিনা পাতলো আর সবর সবরই মেতে উঠলো, আনন্দে নেচে উঠলো। তো এছাড়া সন্তান প্রসব বা সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে আতুর ঘরে। তারপরে তোমার বিবাহযাত্রার কথা তো বললামই, তারপরে নাটকে অভিনয়ের কথা বললাম। এছাড়া ঘরের যত রকমের আসবাবপত্র জিনিসপত্র সেগুলোর নামও এগুলো উঠে এসেছে, সেগুলো তোমাদের পড়তে হবে বা দেখে নিতে হবে। তাহলে তোমরা তো এখানে গার্হস্থ্য জীবনের মধ্যে বলা হয়েছে তোমার একটা যৌথ পরিবার, এখানে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার দেখানো হয়েছে, যেখানে হচ্ছে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে বসবাস করে যৌথ পরিবারে বৌমা। তো সেখানে শালিকারও কথা রয়েছে, শালি বা শালিকা। তারপরে হচ্ছে তোমার দৈনন্দিন জীবনের বাসনপত্রের মধ্যে হাঁড়ি আছে, ঘড়া আছে, বিভিন্ন হাতিয়ারের মধ্যে টাঙ্গি আছে, কুঠার আছে, এগুলো আছে। ও ছিঁচকে চোরের উপদ্রব ছিল, কারণ কানে যে রিং, কানের যে গয়না, সেটা হচ্ছে চোর হচ্ছে চুরি করে নিয়ে চলে গেছে। তারপরে একটু স্খলন, চারিত্রিক স্খলনের কথা আছে, স্টার্টিংয়েও তো আমি বললামই, ন্যাড়া মাথার ব্রাহ্মণরা বারবার যাতায়াত করে এখানে, দিনের বেলা যাতায়াত করে না, রাত হলেই যাতায়াত করে। যত কিছু নিয়মকানুন দিনের জন্য, রাত হলেই সব তারা। চোর ডাকাতের উপদ্রব থাকলেও সেখানে প্রশাসনিক একটা কড়াকড়ি একটা ব্যাপার ছিলই। আবার এখানে এর কথা রয়েছে, ওই যে হরিণের কথা রয়েছে, হরিণের মাংসের কথা রয়েছে। তারপরে হচ্ছে তোমার প্রবাদ প্রবচনের কথা রয়েছে, ছন্দ রয়েছে, অলঙ্কার রয়েছে। নদীমাতৃক বাংলা, তো নদীমাতৃক বাংলায় সামগ্রিকভাবে সমস্ত আলোচনা এখানে রয়েছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে তোমাদের এইভাবে পড়ালে চর্যাপদ তোমরা বুঝবে না, তোমাদেরকে একটু লাইন ধরে পড়তে হবে। নোট তো আমি মোটামুটি দিয়ে দিয়েছি, সেখান থেকেও তো তোমরা পড়ো, বই ধরে একটু পড়ো। এখান থেকে ব্রড কোশ্চেন আসবে 5-এর, এখান থেকে আসবে
শর্ট কোশ্চেন মানে এমসিকিউ প্রশ্ন আসবে। তো সেগুলোর জন্য তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, ব্রড কোশ্চেনগুলো পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখতে থাকো, আশা করি হয়ে যাবে। একটু বোরিং চ্যাপ্টার, ভালো লাগবে না, কিন্তু পরের চ্যাপ্টারগুলো থেকে ভালো লাগবে। যাই হোক, আজকে আমি ছেড়ে দিচ্ছি, এইটুকুই থাকুক। মোটামুটি তোমরা বাকিটা পড়ে টড়ে নাও, হয়ে যাবে। আর সামনে পুজো আসছে, এর মাঝখানে কবে পড়াবো কি না সেটা বলে দেবো। আর না পড়ালে দুর্গাপূজা আর লক্ষ্মী পূজার মাঝখানেই টড়ানো হবে। আর সবাই কিন্তু খাতা জমা দেয়নি, এটা একটা ব্যাপার। খাতা কিন্তু সবাই জমা দিয়ে যায়নি, পরীক্ষা নিয়েছিলাম, সেই খাতাগুলো জমা দিতে হবে। কিছু নোট দেওয়ার কথা আছে, নোটগুলো পড়ে রয়েছে, অনেকে নেয়নি। আগের খাতাগুলো নিতে হবে, এগুলো করতে হবে। এগুলোকে আমি কতবার ধরে তোমাদের বলবো বলো? যাই হোক, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমার হচ্ছে আজকেরও কেমন রেস্ট হয়নি। স্যার আপনি অফলাইন কবে থেকে পড়াবেন? কে বলছিস? নাম্বার রবিরুদ্ধে। বাবা, পড়তে আসবি? হ্যাঁ স্যার। করোনা কি বাপ বেটা সবাইকে নিয়ে, বাপ বেটা তারপরে বউ বাচ্চা সবাইকে নিয়ে করোনা বাড়ি চলে গেছে? না স্যার, স্পোর্টের সেফটি নিয়ে আসবো স্যার পুরা। সেফটি রাইসি কি রাইসি? অফলাইনে যখন স্কুল খুলবে তখন পড়া শুরু হবে, এটা একটা ফাইনাল ডিসিশন। কারণ স্কুল খোলার আগে আমি তো অফলাইনে পড়ানো শুরু করতে পারবো না। ঠিক আছে স্যার। আর যদি অফলাইনে পড়া শুরু হয়ও, একদিন অফলাইনে পড়াবো আর একটা দিন অনলাইনে পড়াবো, দুদিন পড়াবো অফলাইনে অনলাইন, টাইমটা ভাগ হয়ে যাবে। ধরো অনলাইনে পড়াচ্ছি আধ ঘন্টা, অফলাইনে 1.5 ঘন্টা পড়ালাম, হয়ে গেল। কিন্তু এখনই আমি ডিসিশান নিতে পারছি না, পুজো যাক, কালী পূজা যাক, তারপরে। এখন তাড়াহুড়ো করে ডিসিশান নিয়ে গিয়ে নানান বিপদের মধ্যে নিজেকেও পড়তে হবে, তোদেরকেও ঠেলে দেবো বিপদের মধ্যে। তারপরে যখন একটা আওয়াজ উঠবে তখন বাঁচাতে আসবে না কেউ, হাততালি দেবে বসে বসে, আপনি কেন করেছিলেন এরকম? বাচ্চাদের কথা শুনে বাচ্চারা তো বলবেই, বাচ্চারা বলবে আমরা ললিপপ খাবো, কিন্তু বাচ্চারা কি জানে বেশি ললিপপ খেলে দাঁতে পোকা লেগে যায়, দাঁত পড়ে যায়? জানে না। সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে হবে। যাই হোক, এই পর্যন্ত থাকুক। গুড নাইট, টাটা, শুভরাত্রি। গুড নাইট স্যার। Good night, sir. গুড নাইট স্যার।